হ্যালো বন্ধুরা, আজকের গল্প শুনলে তোমাদের ওইটাও দাঁড়িয়ে যাবে। একটা মেয়ে প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রেমে পড়ে এবং তার চাহিদা পূরণ করে। আজকের গল্পে কিন্তু অনেক টুইস্ট এবং আকর্ষণীয় মুহূর্ত আছে, যা শুনতে হলে ভিডিও স্কিপ করা যাবে না। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক মজা পাবে। আর হ্যাঁ, অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নাও আর ফাঁকা জায়গায় চলে যাও। আরেকটা অনুরোধ, তোমার আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই রকম সুন্দর সুন্দর গল্প পেতে। তাহলে শুরু করি আজকের গল্প। রিমা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে। শহরের ব্যস্ত রাস্তা, লাইব্রেরির শান্ত কোণা, সব কিছুই তার জন্য নতুন ও উদ্দীপক। প্রথম দিনেই তার চোখ পড়ল এক শান্ত ছেলে অনেকের উপর। তার চোখে ছিল কিছু অদ্ভুত রহস্য, যা রিমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছিল। অনেকের চোখে এক ধরনের চাপা দার্শনিক ভাব ছিল, যা অন্যদের থেকে তাকে আলাদা করত। প্রথম কয়েক সপ্তাহ তারা একে অন্যকে জানত না। শুধু চোখে চোখ মেলানো, ছোট ছোট হাসি আর নীরব সম্মতিতেই তাদের বার্তালাপ সীমাবদ্ধ ছিল। একদিন লাইব্রেরির বাইরে রিমা একটি বেঞ্চে বসে গভীর মনোযোগে ভিন্টেজ বইটি পড়ছিল। হঠাৎ বাতাস বইটিকে আলতো করে তার হাত থেকে সরিয়ে পাশের বেঞ্চে বসা অনেকের কাছে ফেলে দিল। অনেক বইটি তুলে রিমার দিকে বাড়িয়ে দিল। তার হাতে স্পর্শ লেগেছিল সেকেন্ডের জন্য, যা রিমার হৃদয়ে এক অপ্রত্যাশিত ঢেউ তুলেছিল। তোমার বই পড়ে গেছে? ধন্যবাদ, আমি নিজেও পড়তে চাইছিলাম, কিন্তু হাত ধরে রাখল না। রিমা হেসে বলল। অনেকও হাসল। সেই সামান্য ঘটনা থেকেই তাদের ছোট ছোট আলাপ শুরু হলো। সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল, তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হলো। তারা এখন প্রতিদিন একসাথে লাইব্রেরিতে পড়াশোনা করত। রিমা দেখল অনেকের জ্ঞানের পরিধি অনেক বিস্তৃত। সে ইতিহাস, বিজ্ঞান সব বিষয়ে গভীর আগ্রহ রাখত। দুপুরে ক্যান্টিনে তারা পছন্দের মেনু নিয়ে আলোচনা করত। বিকেলে ক্যাম্পাসের প্রাচীন বটগাছের নিচে বসে জীবনের লক্ষ্য নিয়ে কথা বলত। তাদের সেই দিনগুলো ছিল ভালোবাসার ছোট ছোট স্মৃতিতে ভরা। কিন্তু রিমা লক্ষ্য করল, অনেক সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে। সে নিচু স্বরে কথা বলত এবং দ্রুতই কল শেষ করে দিত। তার চোখে মাঝে মাঝেই এক গভীর উদ্বেগের ছায়া নেমে আসত, যা সে দ্রুতই এক প্রাণখোলা হাসির আড়ালে লুকিয়ে ফেলত। রিমা বারবার জানতে চেয়েছিল। অনেক সবসময় বলতো এটি তার দূরবর্তী আত্মের অসুস্থতা বা অফিসের কাজের চাপ, যা শীঘ্রই শেষ হয়ে যাবে। একদিন তাদের সন্ধ্যায় ক্যাফেতে কফি পান করার সময় এক দীর্ঘ নীরবতার পর রিমা সরাসরি জিজ্ঞেস করল, অনেক, আমি অনেক দিন ধরে তোমার চোখের গভীরে এক লুকোনো কষ্ট দেখছি। তুমি হাসছ ঠিকই, কিন্তু তোমার চোখে কেন এত দুঃখ? অনেক চুপ করল। তার হাত থেকে কফির মগটি সামান্য কেটে উঠল। হালকা কণ্ঠে বলল, রিমা, আমার একটা গোপন আছে, যা আমার একার কষ্ট। আমি চাই না কেউ জানুক, বিশেষত তুমি, কারণ তোমার এই হাসি মুখ যেন সবসময় উজ্জ্বল থাকে। রিমার কৌতূহল আরও বেড়ে গেল। সে চেষ্টা করল অনিককে কাছে থেকে বুঝতে। অনিকের অদ্ভুত শান্ত স্বভাবের মধ্যে লুকোনো এক গভীর দুঃখ ছিল, যা রিমা ধীরে ধীরে তার উপস্থিতি ও সহানুভূতি দিয়ে জানতে চেয়েছিল। সে অনুভব করত অনিকের ভেতরে এক বিশাল শূন্যতা। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক উৎসবের রাত ছিল তাদের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মোড়। পুরো ক্যাম্পাস সেজে উঠেছিল রকমারি আলোয়। তারা একসাথে নাচল, হাসি গল্পে মেতে উঠল। অনেক তার প্রিয় রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল, যা রিমার হৃদয়ে গেঁথে গিয়েছিল। গভীর রাতে উৎসব শেষে যখন তারা ক্যাম্পাসের নিরিবিলি পথ ধরে হাঁটছিল, রাতের আকাশের তারাগুলো দেখল। তারা ভবিষ্যতের স্বপ্ন বুনল, বিশ্বভ্রমণের পরিকল্পনা করল। অনেক হঠাৎ দাঁড়িয়ে গেল। তার চোখে ছিল এক অদ্ভুত বিষাদ আর ভালোবাসা মিশ্রিত দৃষ্টি। সে রিমাকে একটি ভাঁজ করা হলুদ খাম দিল। শুধু তোমার জন্য রিমা, একদিন পড়বে যখন তুমি সবচেয়ে একা থাকবে এবং বুঝতে পারবে জীবনের গভীরতম সত্য। রিমা কৌতূহলী চোখে খামটি হাতে নিল এবং বিদায় নিল। হলে ফিরে গভীর রাতে চাঁদের আলায় সে খামটি খুলল। খামের মধ্যে ছিল অনিকের হাতে লেখা একটি দীর্ঘ চিঠি। চিঠি পড়ে রিমার চোখ কপালে উঠল। তার হৃদয়ে যেন এক হিমশীতল স্রোত বয়ে গেল। চিঠি পড়ে সে বুঝল অনিকের জীবন শুধু হাসি আনন্দে পূর্ণ ছিল না,
ছিল এক কঠিন দুঃখেও পূর্ণ। লেখা ছিল, প্রিয়তম রিমা, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চেয়েছি। প্রতিটি মুহূর্তে তোমার হাসি আমার বাঁচার কারণ ছিল। কিন্তু আমার জীবনের কিছু অন্ধকার তোমার সামনে প্রকাশ করতে চাইনি। আমি জানি এটি তোমাকে কষ্ট দেবে। আমি ক্যান্সারে আক্রান্ত। এটি আমার জীবনের শেষ যাত্রা, যা আমি একাই মোকাবিলা করতে চেয়েছিলাম। আমি চলে যাচ্ছি রিমা, তুমি যেন শক্ত থাকো। আমার স্মৃতি তোমার সঙ্গে থাকবে। তুমি এগিয়ে চলো, তোমার জীবনের সব স্বপ্ন পূরণ করো। আমার ভালোবাসা তোমার চলার পথের আলো হবে। রিমা কান্নায় ভেঙে পড়ল। তার গালবে উষ্ণ জল গড়াল। খামের মধ্যে আরেকটি বস্তু ছিল, একটি ছোট পুরনো ডায়েরি। ডায়েরিতে অনেক তার জীবনের প্রতিটি স্মৃতি লিখেছে, শুধু রিমার জন্য। প্রতিটি পাতায় তার আবেগ, ভালোবাসা, ভয়, সুখ, দুঃখ সবই ছিল। ডায়েরিটি ছিল অনেকের হৃদয়ের শেষ স্পন্দন। রিমা ডায়েরি খুলল। পাতায় পাতায় অনেকের জীবন ফুটে উঠল। তার ছোটবেলা, স্কুল, কলেজের স্মৃতি, বন্ধুদের সঙ্গে হাসি খুশি, সেই ছোট ছোট মুহূর্তগুলো যেন রিমার চোখে জীবন্ত হয়ে উঠল। ডায়েরিতে অনেক লিখেছিল কিভাবে সে তার অসুস্থতার প্রথম খবর পেয়েছিল, কিভাবে সে সবার কাছ থেকে এই সত্য লুকিয়েছিল যাতে কেউ কষ্ট না পায়। সে বুঝতে পারল অনেকের চোখে যে দুঃখ দেখেছিল তা শুধু বিশ্ববিদ্যালয় জীবনের কোনো চাপ থেকে নয়, বরং তার অসুস্থতার কঠিন বাস্তবতা এবং জীবন হারানোর ভয় থেকে এসেছিল। রিমা প্রতিদিন ডায়েরি পড়ত আর অনুভব করত অনেক তার জন্য কতটা যত্নশীল, কতটা সংবেদনশীল। প্রতিটি শব্দে তার নিঃস্বার্থ ভালোবাসা লুকানো ছিল। এই ডায়েরিটি ছিল তার কাছে অনিকের উপস্থিতি, এক নিবিড় সান্ত্বনা। একদিন বৃষ্টি হয়েছে বিকেল। রিমা লাইব্রেরির বাইরে বারান্দায় দাঁড়িয়ে ডায়েরি পড়ছিল। বৃষ্টির শব্দে যেন অনিকের প্রতিটি শব্দ আরও গভীর হচ্ছিল। হঠাৎ অনিক এসে দাঁড়াল। তার চোখে দুঃখ আর শান্তির এক অদ্ভুত মিশ্রণ। রিমা, তুমি এখানে কেন এই বৃষ্টিতে? সে জিজ্ঞাসা করল। রিমা চোখ তুলে তার দিকে তাকাল, চুপ করে শুধু ডায়েরি হাতে ধরল। অনেক ধীরে ধীরে তার পাশে বসল, তার হাত স্পর্শ করল। রিমা, আমি ভেবেছি তোমাকে বলতে পারবো না, কিন্তু তুমি আমার জীবনের এমন এক অংশ হয়ে উঠেছ যে আমি তোমার সামনে আমার সত্য গোপন রাখতে পারলাম না। আমার সময় ফুরিয়ে আসছে। রিমা কপালে তার হাত তুলে বলল, অনিক, তুমি সবসময় আমার পাশে ছিলে, এমনকি আমি বুঝতেও পারিনি। তোমার নীরবতা, তোমার চোখের ভাষা আমাকে ভালোবাসার অর্থ শিখিয়েছে। অনিক হেসে বলল, আমি চাই তুমি শক্ত থাকো রিমা, সবসময় আমার স্মৃতি তোমার শক্তি হোক। তোমার জন্য আমার ভালোবাসা কখনো শেষ হবে না। তারা একসাথে বৃষ্টিতে দাঁড়িয়ে শুধু নীরবতা উপভোগ করল। একে অপরের চোখের গভীরে তাকিয়েছিল, অনুভব করল এই মুহূর্তগুলোই তাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং অমূল্য সময় হবে, যা চিরকাল মনের গভীরে থেকে যাবে। দিনগুলো একের পর এক কাটল। রিমা এবং অনিক আরও কাছাকাছি হল, তাদের বন্ধন আরও দৃঢ় হল। তারা একসাথে বিশ্ববিদ্যালয় প্রজেক্ট করত, নতুন নতুন আবিষ্কার নিয়ে আলোচনা করত, সিনেমা দেখত, রাত জেগে গল্প করত, আর মাঝে মাঝে সুন্দর চিঠি লিখে একে অপরের জন্য ছোট ছোট বার্তা পাঠাত। তাদের ভালোবাসার সময়ের বাধাকে অতিক্রম করেছিল। অনেকের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সে বুঝতে পারছিল তার সময় দ্রুত ফুরিয়ে আসছে। একদিন অনেক হঠাৎ দূরে যাওয়ার কথা বলল। তার কণ্ঠস্বরে ছিল এক গভীর আবেগ এবং চূড়ান্ত সিদ্ধান্ত। রিমা হঠাৎ ভয় পেয়েছিল, তার ছেড়ে যাওয়া মানতে চাইছিল না। কিন্তু অনেক বলল, রিমা, আমার জন্য এই সিদ্ধান্ত নিতেই হবে। আমাকে চিকিৎসার জন্য এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে বাইরে যেতে হবে, অনেক দূরে। হয়তো আমি আর ফিরব না। রিমার চোখে জল ঝরছিল। তবে সে বুঝল জীবন এগিয়ে যেতে হবে। সে অনিকের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাল এবং তাকে হাসি মুখে বিদায় দেওয়ার শক্তি সঞ্চয় করল। আমার স্বামী দেখতে খুব একটা ভালো না হলেও আমার দেওর কিন্তু ভীষণ সুন্দর ছিল। একদিন স্বামী বাইরে চলে যাওয়ার পরে আমি বাড়ির কাজ সেরে
সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরের বিছানায় শুয়ে আরাম করছিলাম। এমন সময় রোহান এসে আমার দরজায় নক করে ভেতরে ঢুকল। আমাকে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, ভাবি, তোমার কি শরীর খারাপ? আমি উঠে বসে বললাম, না গো, শরীর খারাপ নয়, বাড়ির কাজ করার পরে ক্লান্ত লাগছে, তাই একটু শুয়েছিলাম। আসলে আমার মন খারাপ ছিল, কিন্তু মনের পরিস্থিতিটা আমি দেওরকে বলতে পারছিলাম না। কিন্তু সে আমার মুখ দেখে ঠিক বুঝে গেছিল। সে বলল, ভাবি, তোমাকে দেখে তো মনে হচ্ছে দাদা চলে যাওয়ার জন্য তুমি কষ্টে আছো এবং মন খারাপ করেছ। দেখো ভাবি, তুমি কিন্তু আমার থেকে কোনো কিছু লুকোতে পারবে না। আমি কিন্তু মুখ দেখেই সব বুঝতে পারি। দাদার জন্য যে তোমার মন খারাপ, সেটা আমি স্পষ্টভাবে বুঝতে পারছি। তুমি একদম মন খারাপ করো না। দাদার অনুপস্থিতিতে তোমার দায়িত্ব এখন আমার ঘাড়ে। যতদিন দাদা বাড়িতে নেই, ততদিন তোমাকে খুশি রাখার দায়িত্ব আমার। এরপর সে আমাকে বিছানা থেকে নামিয়ে বলল, ভাবি, চলো আমার সঙ্গে। আমি তোমাকে এক্ষুনি আমাদের এখানকার স্পেশাল ফুচকা খাওয়াবো, যেটা খাওয়ার পরে তোমার মন একদম ঠিক হয়ে যাবে। দেওরের কথা শুনে আমার মন এমনিতেই চাঙ্গা হয়ে উঠল, কারণ আমার স্বামী এবং দেওরের স্বভাব সম্পূর্ণ ভিন্ন ছিল। আমার স্বামী যেখানে রুক্ষ, সেখানে দেওর ছিল ভীষণ খোলামেলা ও মিশুক। দেওরের কথা শুনে আমি না বলতে পারিনি। সেদিন প্রথমবার আমি দেওরের সঙ্গে বাইরে গিয়েছিলাম এবং ঘুরে এসে আমার মন খুব তরতাজা হয়ে উঠেছিল। এভাবে ধীরে ধীরে ৪-৫ দিনের মধ্যেই আমার দেওরের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। আগের মতো আর আমার স্বামীর জন্য মন খারাপ হতো না। আমি তো দেওরের সঙ্গে খুব ফ্রি হয়ে উঠেছিলাম। এদিকে আমার স্বামী প্রতিদিন রাতে ১-২ মিনিটের জন্য ফোন করে একটা লৌকিকতা পূরণ করতেন। তিনি ফোন করে কেবল একই কথা জিজ্ঞেস করতেন, কেমন আছি, ভাই কেমন আছে, বাড়িতে তালা মেরে রেখেছে কিনা। এই ২-৪টি কথা বলার জন্যই তিনি ফোন করতেন, যা ধীরে ধীরে আমার খুব বিরক্ত লাগত। স্বামীর অনুপস্থিতিতে আমি আর দেওর সারা রাত জেগে আড্ডা দিতাম। কখনো রাত জেগে দুজনে সিনেমা দেখতাম, কখনো বা ছাদে গিয়ে দুজনের ঠান্ডা বাতাস উপভোগ করতাম। এভাবে প্রায় ১ সপ্তাহ কেটে যাওয়ার পরে একদিন বাথরুমের ভেতরে স্নান করতে গিয়ে আমি পা পিছড়ে পড়ে যাই এবং চিৎকার করে উঠি। আমার চিৎকারের আওয়াজ পেয়ে আমার দেওর তাড়াতাড়ি বাথরুমের সামনে এসে জিজ্ঞেস করল, ভাবি, কি হয়েছে, তুমি ঠিক আছে তো? পায়ের ব্যথার চোটে কাঁদতে কাঁদতে আমি বললাম, না গো, আমি ঠিক নেই, পা মচকে পড়ে গেছি, আর উঠতে পারছি না। তখন আমার দেওর বলল, ভাবি, তুমি কোনো রকমে বাথরুমের দরজাটা খোলো। আমি খুব কষ্টে হাত বাড়িয়ে দরজা খুললাম। আমি তখন একটি লাল রঙের পোশাক পরে স্নান করছিলাম এবং ভিজে গিয়েছিলাম। আমার দেওর তখন একদৃষ্টে আমার দিকে তাকিয়েছিল, আর আমি পায়ের ব্যথা নিয়ে কান্নাকাটি করছিলাম। যখন আমার উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও ছিল না, তখন আমার দেওর বাধ্য হয়ে আমাকে ধরে এনে ঘরের বিছানায় বসিয়ে দিল। সে আমাকে গামছা ও পরনের পোশাক পাশে রেখে দিয়ে বলল, ভাবি, আমি ঘরের বাইরে যাচ্ছি, তুমি পোশাক পরিবর্তন করে নাও, নইলে তোমার ঠান্ডা লেগে যাবে। সেদিন আমার মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছিল। দেওরের এমন স্নেহশীল আচরণ দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। আমি দেওরকে নিয়ে মনে মনে অনেক রকম স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কারণ আমি তো মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছিলাম। তারপর ধীরে ধীরে যত দিন যেতে লাগলো, আমার ততই তাকে দেখে ভালো লাগতে শুরু করল। আমি তার পছন্দের খাবার দাবার ও সব কিছুরই খেয়াল রাখতাম। এমনকি যেদিন আমার পা মচকে গিয়েছিল, সেদিন আমার পায়ে ভীষণ ব্যথা ছিল। দেওর বলল, ভাবি, আমি কিন্তু একজন ছোটখাটো ডাক্তার, তুমি একদম চিন্তা করো না, তোমার সব ব্যথা বেদনা আমি দূর করে দেব। এই বলে সে আমার পায়ে মালিশ করতে দিচ্ছিল। মালিশ করতে শুরু করলে আমার ভীষণ আরাম লাগছিল এবং পায়ের ব্যথা কমে গেল। বিদায়ের দিন তারা শেষবার একসাথে ক্যাম্পাসে হাঁটল, তাদের প্রিয় স্থানগুলো ঘুরে দেখল। অনেক রিমাকে আবার সেই একই ধরনের একটি খাম দিল, এবার খুলবে যখন তুমি নিজেকে সবচেয়ে একা মনে করবে। তখন এই চিঠি তোমার হাতে অনেকের স্পর্শ পৌঁছে দেবে। রিমা হেসে নিল, চোখে চোখ রাখল, অনেকের সঙ্গে এক নীরব প্রতিশ্রুতি নিয়ে। তারা বিদায় নিল। রিমা তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। তার হৃদয়ে ছিল এক গভীর শূন্যতা আর চাপা কষ্ট। রিমা একা হওয়ার পর গভীর রাতে তার হোস্টেল রুমে সেই দ্বিতীয় খাম খুলল। সেখানে একটি চিঠি ছিল এবং ডায়েরির শেষ অংশ, যা আগে সে দেখেনি। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় রিমা, আমি জানি তুমি হয়তো কখনো জানবে না আমি কতটা তোমাকে ভালোবেসেছি। আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম ছিল,
কিন্তু এখন তুমি বুঝবে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। দূর থেকেও আমি তোমার পাশে আছি। আমার আত্মা তোমার সঙ্গে থাকবে। তুমি যেন কখনো একা বোধ না করো। তোমার জীবনে যা কিছু সুন্দর তা আমার স্মৃতি তোমাকে দেবে। ডায়েরির শেষ পাতায় আমার জীবনের শেষ অংশটি লেখা আছে, যেখানে আমি তোমাকে আমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছি। রিমা চোখে অশ্রু নিয়ে হেসে বলল, আমি বুঝতে পারছি অনেক। তোমার ভালোবাসা আমার জন্য চিরন্তন। সে বুঝল ভালোবাসা শুধু উপস্থিতি নয়, স্মৃতি, অনুভূতি, মনের সবই ভালোবাসার অংশ। অনেকের ডায়েরি হাতে ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে ভাবল জীবনের প্রতিটি মুহূর্ত কত অমূল্য। অনেকের কথাগুলো পড়ে সে অনুভব করল ভালোবাসা কখনো শুধু চোখে দেখা যায় না, হৃদয়ে লুকিয়ে থাকে। সে বুঝল যে অনেক তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। শুধু দূরত্ব থাকলেই তা কমে যায়নি, বরং আরও শক্তিশালী হয়েছে। মাসের পর মাস কেটে গেল। রিমা কঠোর পরিশ্রম করল। তার পড়াশোনা শেষ করল, বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রীর সম্মান পেল এবং শহরে একটি বড় প্রতিষ্ঠানে উচ্চ বেতনের চাকরি পেয়েছে। তার জীবনে অনেক কিছু পরিবর্তিত হয়েছে। সে এখন স্বাধীন এবং সফল। তবুও তার মনে অনেকের স্মৃতি যেন এক আলোকবর্তিকা হয়ে বেঁচে আছে, যা তাকে প্রতিনিয়ত সাহস যোগায়। একদিন অফিসের ছুটির দিনে রিমা তার পুরনো ডায়েরিটি খুলল। তার প্রিয় কফি খেতে খেতে সে পাতা উল্টাচ্ছিল, আর অনেকের পুরনো হাসি মনে পড়ছিল। সে ডায়েরির শেষ পাতায় একটি ছোট ভাঁজ করা চিঠি পেল, যা আগে সে দেখেনি। অনেক হয়তো এটি তার চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে রেখেছিল। লেখা ছিল, রিমা, আমার জীবনের আলো, তুমি শক্ত থাকো, আমি সবসময় তোমার কাছে আছি। হয়তো তুমি বুঝতে পারবে না, কিন্তু দূরে থেকেও তোমার হাসি চোখে আমার জন্য সবচেয়ে বড় শান্তি। তোমার জীবনের সফলতা আমাকে আনন্দ দেয়। তুমি তোমার পথে এগিয়ে চলো, আমি তোমার পাশে আছি। রিমা চোখে অশ্রু নিয়ে হেসে বলল, তোমার ভালোবাসা সত্যিই চিরকাল থাকবে অনিক। তোমার স্মৃতি আমাকে প্রতিটি পদক্ষেপে সাহস দেয়। সেই রাত রিমা জানালার পাশে বসে চাঁদের আলোতে ভাবল, তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ভালোবাসা কখনো মরে না। স্মৃতি, অনুভূতি, হৃদয়ের আবেগ সবই চিরকাল বেঁচে থাকে। অনেক শারীরিকভাবে না থাকলেও তার প্রতিটি অনুভূতি রিমার হৃদয় জীবন্ত। একা থাকা মানেই হারানো নয়, বরং নতুনভাবে অনুভব করা যায়। সে তার হাতের ডায়েরি শক্ত করে খুলল আর মনে মনে অনেককে ধন্যবাদ জানালো তার জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করার জন্য। সে জানল সত্যিকারের ভালোবাসা কখনো অদৃশ্য হয় না, দূরত্ব বা সময় কখনো তা কমাতে পারে না। রিমা হেসে বলল, ভালোবাসা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে চিরকাল থাকে। তুমি হয়তো দূরে থাকো, কিন্তু আমার কাছে চিরকাল বেঁচে আছো। পরদিন সকালে রিমা ক্যাফেতে বসে বাইরে তাকিয়ে ভাবল, নতুন দিনের সূর্যের আলো তার মুখে পড়ল। অনেকের কথা মনে পড়ল। তিনি হয়তো অনেক দূরে, কিন্তু তার ভালোবাসা তার পাশে রইল। রিমা জীবনকে নতুন করে দেখল। তার মন শান্ত, তার চোখে এক নতুন শক্তি, তার হৃদয় আনন্দে ভরা। সে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত। তার জীবন চলতে থাকবে সেই ভালোবাসার স্মৃতিকে সাথী নিয়ে। রিমা জানল সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। স্মৃতি, অনুভূতি, হৃদয়ে সবই চিরকাল বেঁচে থাকে। এই ভালোবাসা তাকে আরও শক্তিশালী করেছে, আরও মানবিক করেছে। সে এখন অন্যদের জীবনেও আলো ছড়াতে চায় এবং অনেকের স্বপ্ন পূরণ করতে চায়। শেষ দৃশ্যে রিমা ক্যামেরার দিকে তাকিয়ে এক গভীর হাসি হেসে বলল, ভালোবাসা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে চিরকাল থাকে। তুমি হয়তো হারাও, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। রিমা হেসে ডায়েরি শক্ত করে ধরল আর বৃষ্টির মধ্যে একা দাঁড়িয়ে অনুভব করল, জীবন চলতে থাকে, ভালোবাসা চির